সুপ্রিয় চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা, সালামু আলাইকুম। লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির রেকর্ড রুম থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড উপসহকারী প্রকৌশলী, যেটা পরীক্ষা হচ্ছে গত কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেছে। এই প্রশ্নে গণিত অংশের সম্পূর্ণ ধারাবাহিক সমাধান নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন। এতে আমাদের যে কাজটা হবে, গণিতের হচ্ছে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আমাদের সমাধানের সাথে সাথে আমরা সেই খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কেও সম্যক ধারণা লাভ করতে পারবো, যেটা আমাদের পরবর্তী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা খুবই উপকার হবে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম যে প্রশ্নটা ছিল আমাদের, বলছে একটা ধারা দেওয়া আছে। কেমন ধারা? প্রথম পদ 1, 2, 3, 5, 8, 13, 21, 34। বলছে এই ধারাটার পরবর্তী পদ আসলে কত? ঠিক আছে, এই প্রশ্নটা এটা কিন্তু বিসিএস এ চলে আসছিল। এই সংখ্যাটা সম্পর্কে আমরা হচ্ছে কম বেশি অনেকেই জানি, যারা জানি না তাদের জ্ঞাতার্থে বলছি। এটা হচ্ছে ফিবোনাচি নাম্বার। ফিবোনাচি নাম্বারটা আসলে কিভাবে হিসাব করা হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি। ফিবোনাচি নাম্বারটা শুরু হয় মূলত 0 থেকে। এরপরে যেটা হয়, পূর্ব পদের সাথে পরের পদ যোগ করে তার পরবর্তী পদ হচ্ছে নির্ধারণ করা হয়। যেমন আমরা প্রথম পদ পেলাম কত? 1। এই ফিবোনাচি নাম্বারের তার আগের পদ কিন্তু ছিল আমাদের 1। তারপরে কত বললাম আমরা? 2। এরপরের নাম্বার কত হবে? আমরা বলছি প্রিভিয়াস নাম্বার দুটা যোগ করলে পরের আমরা কি পাবো? পদটা পেয়ে যাব। তাহলে 1, 2 যোগ করলে আসতেছে আমাদের কত? 3। তারপরে আমরা পরের পদ কীভাবে পাবো? তার পূর্ববর্তী পদ দুটো যোগ করি। 2, 3 যোগ করলে আসছে 5, 5, 3 যোগ করলে হচ্ছে 8, 8, 5 যোগ করলে হচ্ছে 13, 13 আর 18 যোগ করলে পাচ্ছি আমরা কত? 21, 21 আর হচ্ছে 13 যোগ করলে আমাদের কত? 34। তাহলে এই ধারাটা আমরা তো সবাই বুঝতে পারছি। সুতরাং পরের পদ কত হবে? এই দুটো যোগ করলে আমাদের কি হয়ে যাচ্ছে? 3, 1 কত হচ্ছে? 5, আর 2, 3 হচ্ছে কত? 5। তাহলে আমরা বলতে পারছি কত? এই ধারাটার পরবর্তী পদের সংখ্যা হচ্ছে কত? 55। এই প্রশ্নটা এভাবে না এসেও অন্যভাবে কিন্তু আসতে পারত। কিভাবে আসতে পারতো আমি একটু বলি। সেটা হচ্ছে, আপনারা যখন হচ্ছে কোনো কিছু সমাধান করবেন, ওখান থেকে ডিপ কিছু বিষয় খুঁজে বের করার চেষ্টা করবেন, যেন ওই প্রশ্নে যদি কোনো পরীক্ষা আসে, যত চেঞ্জ করে দেখ, যত পরিবর্তন করে দেখ, আপনি যেন আনসার করে আসতে পারেন। এখন এই প্রশ্নটা এইভাবে না দিয়ে ধারাটা পরবর্তী পদ কত সেটা না বলে আপনাকে যদি বলতো এখানে পদ কয়টা আছে আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পদ আছে। আপনাকে বলল এই ধারাটার দশম পদ কত, ধারাটার দশম পদ কত, তখন কিন্তু এই জায়গাটা আমাদের কিন্তু ভুল হয়। আমরা কি হুটহাট কি করে এই পরের পদ কত, পরের পদ বের করে দেই। কিন্তু আমাকে প্রশ্ন বলছে কি ধারাটির দশম পদ কত। তার মানে কি দশম পদ কি 55 হবে? না, তার মানে দশম পদ হবে এই 55-এর সাথে কত যোগ হবে? 34 যোগ হবে। তাহলে 34 যোগ করলে কত আসতেছে? 5, 4, 9, 5, 3, 8। তাহলে আমাদের এই ধারাটার এটা হচ্ছে আমাদের দশম পদ। বুঝতে পারছি কি? মানে প্রশ্ন কিভাবে প্রশ্নকর্তারা তৈরি করে থাকেন, এই বিষয়গুলো আমরা একটু ব্যাখ্যা সহ জানার চেষ্টা করব। তাহলে দেখব আমাদের প্রিপারেশন একদম সম্পূর্ণ প্রিপারেশন হবে। আচ্ছা, তাহলে আশা করি এই প্রশ্ন এখন যেভাবেই দেখ না কেন, ফিবোনাচি নাম্বার নিয়ে যেভাবেই দেখ না কেন, আমরা এটা সবসময় সঠিক অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এবার 2 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। কি বলছে? যে 0.01-এর 1% কত হবে? এটা খুবই সিলি একটা প্রশ্ন। কি বলছে? 0.01 তারই হচ্ছে 1% মানে তো আমরা জানি, তাই না? 100 ভাগের 1 ভাগ। 1% মানে কি? 100 ভাগের 1 ভাগ। এটা যদি আমরা মান বের করি কত আসে? তাহলে আরো 100 দ্বারা ভাগ করলে আমার কি আসবে? এখানে 2 শূন্য, এখানে আমাদের কত? 2, 0, 1। তাহলে আমাদের কি আসতেছে? যে 0.01-এর 1%, অর্থাৎ আরো এক্সট্রা দুইটা আমার কি আসবে? শূন্য আসবে, তাই না? কারণ হচ্ছে কি 100 ভাগের 1 ভাগ যেহেতু, ওইটা আরো 0.01 হয়ে যাচ্ছে।
আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম, এটা খুবই সহজ। আচ্ছা, পরবর্তী আমরা পরের প্রশ্নটা দেখি। ধারা থেকে আর একটা প্রশ্ন চলে আসছে, তাহলে বুঝতে পারতেছি ধারাটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করি। ধারাটা কেমন বলছে, 1+3+5+7 ধারাটার n সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে এটা একটা কি সমান্তর ধারা। সমান্তর ধারা আমরা কি জানি, দুটো পদের ডিফারেন্স সবসময় কি থাকবে, একই থাকবে। পাশাপাশি দুটো পদের ডিফারেন্স কি থাকবে, সমান থাকবে। সুতরাং এই ধারাটা আমাদের একটা সমান্তর ধারা। সমান্তর ধারার আমাদের সমষ্টি সূত্রটা মনে আছে তো সবার, তাই না? এসএন সমান আমরা কি জানি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এইটা হচ্ছে আমাদের একটা সমান্তর ধারার সমষ্টির সূত্র। আচ্ছা, আমরা একটু সলভ করার চেষ্টা করি হয় কিনা, খেয়াল করি। n/2 যেহেতু আমাদের কি চাইছে, n সংখ্যক পদের সমষ্টি, তাহলে 2 ইন্টু এর মান কত? এ মানে কি আমাদের প্রথম পদ। প্রথম পদ কত? 1। প্রথম পদ হচ্ছে 1, n-1 অন্তর আমাদের কত হবে? অন্তর আমাদের এখানে 2, মানে ডিফারেন্স হচ্ছে সবসময় 2। তাহলে এখান থেকে আমরা কত পাবো? এখান থেকে n/2। তাহলে আমরা যদি এখান থেকে 2 কমন নেওয়ার চেষ্টা করি, 1 প্লাস n-1 ইন্টু, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দুইটার মধ্যে হচ্ছে 2 কমন আছে, তাই না? আচ্ছা, এই অংশটুকু আমরা একটু উপরে লেখার চেষ্টা করি। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 2 ক্যান্সেল করতে পারি, তাই না? তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে কত, n। এখানে আমরা দেখি কত আসে, 1 প্লাস n-1, তাই না? তাহলে আমরা এখানে দেখতেছি কত, 1 চলে যাচ্ছে, তাহলে থাকতেছে n ইন্টু n, দ্যাট মিন কত, n স্কোয়ার। সুতরাং আমরা কি পাইলাম, এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি আমাদের কত হবে, n স্কোয়ার। এইভাবে আমরা কি করব, সমাধানগুলো, তার যে মূল বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। এবার আমরা পরের অঙ্কটা একটু খেয়াল করি। হ্যাঁ, কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? এই টাইপের প্রশ্নগুলো প্রতিটা পরীক্ষায় আসতে দেখা যায়। বিষয়টা কিন্তু খুবই সহজ, আমরা জাস্ট এটার বেসিকটা যদি বুঝে যাই, তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের কখনোই আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বলছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত বাড়বে? ব্যাসার্ধ দ্বিগুণ করলে, আচ্ছা, আমরা একটা বৃত্ত তো চিনি সবাই, তাই না? একটা সার্কেল বা রেডিয়াস, এই সার্কেলের হচ্ছে, এটা হচ্ছে আমাদের, আমরা যদি সেন্টার চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেডিয়াস। বলছে এই রেডিয়াসটা যদি আমরা দ্বিগুণ করি তার ক্ষেত্রফল কত গুণ বাড়বে? প্রথমে আসি আমরা এই সার্কেলের ক্ষেত্রফলের সূত্রটা কি, আমরা কি জানি, পাই আর স্কোয়ার। এটার ক্ষেত্রফল কত জানি আমরা, পাই আর স্কোয়ার। তাহলে আমাদের কি বলছে এবার, ব্যাসার্ধ যদি আমরা দ্বিগুণ করে ফেলি, আগে ব্যাসার্ধ ছিল আর, এটাকে যদি আমরা 2r করে ফেলি, তাহলে এর ক্ষেত্রফলটা কত আসতেছে, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত গুণ বাড়ছে, আগের চেয়ে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আপনার চিন্তা করার দরকার নাই। যখন দেখবেন আর হচ্ছে, যদি এটা ব্যাসার্ধ না থেকে ব্যাস থাকতো, বলতো অনেক সময় প্রশ্ন এইভাবে আসে যে বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত বাড়বে। টেনশন করার কিছু নাই, যখনই হচ্ছে আপনার দেখবেন যে দ্বিগুণ আসছে, আপনি চোখ বন্ধ করে দিবেন, সেটা 4 গুণ। দ্বিগুণ না থেকে 3 গুণ বাড়তে পারে, তাহলে সেটা সরাসরি হয়ে যাবে কত, 9 গুণ। আপনাকে বললো আচ্ছা ব্যাসার্ধ 4 গুণ বাড়াইলাম, ক্ষেত্রফল কত বাড়বে, 16 গুণ বাড়বে। সুতরাং এইভাবে আমরা কি খুব সহজেই প্রশ্নগুলোর সমাধান করতে পারি। ঠিক আছে, অর্থাৎ ওই জিনিসটা কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, চৌবাচ্চার প্রশ্ন। এই প্রশ্নগুলো সচরাচর ব্যাংকে বেশি আসতে দেখা যায়। আচ্ছা, এখানে আমাদের এই প্রশ্নটা চলে আসছে। এই প্রশ্নটা যদি আমরা একবারে বুঝে ফেলি, চৌবাচ্চা নিয়ে আপনার বাকি জীবন আর কি কোনো ধরনের টেনশন করতে হবে না। আপনার চৌবাচ্চা ভরা খালি করা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। দেখি কি বলছে, একটা চৌবাচ্চা 1 মিনিটে ও একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। কি বলছে বোঝার চেষ্টা করি। একটা চৌবাচ্চা আছে, সেটা 12 মিনিটে কি
কি করা যায়, পূর্ণ করা যায় একটা নল দিয়ে। ওই চৌবাচ্চায় অপর আর একটা নল দিয়ে কি করা যাবে, খালি করা যাবে আমাদের কত মিনিট, জাস্ট 18 মিনিটে। এখন বলছে আমরা যদি দুটো নলই দুষ্টামি করে যদি আমরা কি করি, দুইটা নলই যদি একত্রে চালু করে রাখি, তাহলে ওই চৌবাচ্চাটা আমাদের পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, তাহলে দুষ্টমি যেহেতু করছি, সমাধানটা আমাদের বের করা উচিত। তাহলে কিভাবে করব আমরা একটু খেয়াল করি। তাহলে এখানে আমরা একটু দেখি, একটু খেয়াল করি যে ভরতে বেশি সময় লাগতেছে নাকি খালি হতে বেশি সময় লাগছে। তাহলে এখানে দেখতেছি কি, ভরতে আমাদের সময় কম লাগতেছে খালি হওয়ার চেয়ে, কারণ ভর্তি হয়েছে 12 মিনিটে, খালি হয়েছে 18 মিনিটে। এবার বলেন দেখি 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে, শর্টকাটে করি যে 1 মিনিটে পূর্ণ হবে, 1 মিনিটে পূর্ণ হবে। কতটুকু পূর্ণ হবে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, 1 মিনিটে পূর্ণ হয় একটি নল দ্বারা, 1 মিনিটে পূর্ণ হচ্ছে কত, 12 মিনিটে পূর্ণ হচ্ছে, 12 মিনিটে পূর্ণ হয় কতটুকু, 1 অংশ। আচ্ছা, এটা আমাদের লেখার দরকার নেই, তাহলে 1 মিনিট হচ্ছে 1/12 অংশ। এখন আমরা যদি এক কাজ করি, দুইটা নলই যদি একসাথে খুলে দেই, একটা খোলা নল কি একটা দ্বারা ভর্তি হচ্ছে আর একটা দ্বারা খালি হচ্ছে, দুইটা নলই যদি আমরা এখানে কি করবো, আমরা দুইটি নল একত্রে চালু করলে কি, দুটো নল যদি আমরা একত্রে চালু করি, তাহলে 1 মিনিটে আমাদের ওই ট্যাঙ্কটা পূর্ণ হবে কতটুক, 1/12 মাইনাস কত, 1/18। 1/18 কেন দিলাম, কারণ ওটা সে খালি হচ্ছে, আর 1/12 হচ্ছে পূর্ণ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটু কাজ করি, 12 আর 18 দুটো লসাগু কত হয়, তাহলে 12 18 লসাগু হচ্ছে 36। কারণ হচ্ছে কি 36 কি 12 মধ্যে যাচ্ছে, 36 মধ্যে 12 যায়, তাহলে 3/12 36, 18 দুগুণে 36। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, কত আসে, 1/36 অংশ। এই অংশটুকু আমাদের কি হচ্ছে, 1 মিনিটে পূর্ণ হচ্ছে। এখন কি আমরা বলতে পারি সম্পূর্ণ অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? সহজ জিনিস, এত অংশ পূর্ণ হতে আমাদের কত লাগতেছে, জাস্ট 1 মিনিট। তাহলে পুরো অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হতে লাগবে 36 মিনিট। কত মিনিট, 36 মিনিট। এইভাবে যদি আমরা এই চৌবাচ্চার অঙ্কগুলো করি, তাহলে চৌবাচ্চা নিয়ে আমাদের বাকি জীবন কি করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। চাই 2টা পাইপ থাক আর 3টা পাইপ থাক, যত সংখ্যক পাইপই থাক না কেন, চাই খোলা থাক বা বন্ধ থাক, এটা নিয়ে আমাকে আর কখনোই কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, সমাধান করব। আচ্ছা, পরের প্রশ্নটা একটু খেয়াল করি। পরের প্রশ্নটা খুবই সিম্পল একটা প্রশ্ন। ট্রিক্সটা কোথায়, এই 1 হেক্টর, এখানে আমাদের অঙ্কটা, আর কিছুই না। ঠিক আছে, কি বলছে, একটা বর্গাকার বাগানের ক্ষেত্রে বলা হচ্ছে 1 হেক্টর হলে বাগানটার পরিসীমা কত মিটার। এইটা মূল প্রশ্নটা হচ্ছে 1 হেক্টর। এইটা আমার যদি জানা না থাকে, তাহলে আমি বাকি জীবন যতই চেষ্টা করি না কেন, যত সূত্র মুখস্থ করি না কেন, এই কত মিটার হবে সেটা আমি কখনোই বের করতে পারবো না। তাহলে এই হিসাবটা আমাকে জানতে হবে। তাহলে 1 হেক্টর সমান কত, 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। এইটা আমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে 1 হেক্টর সমান হচ্ছে কতটুকু, 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। এখন বলছে, এখন আমরা দেখি এই বর্গাকার বাগানের একটা কি হবে, বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এই বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত, a স্কোয়ার, এটা সমান কত হবে, 10,000, তাই তো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আছে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এ সমান আমাদের আসতেছে কত, 100, তাই তো। তাহলে প্রত্যেকটা বাহুর পরিমাণ আমাদের কত আসতেছে, 100 মিটার করে। প্রত্যেকটা বাহু আসতেছে আমাদের 100 মিটার করে। এখন কি আমরা বলতে পারি না বাগানটার পরিসীমা কতটুক? এখন কিন্তু আমি খুব সহজেই বলতে পারবো। আমরা জানি পরিসীমা মানে সবগুলো বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। সুতরাং 4টা বাহু যদি আমরা যোগ করি,
তাহলে বর্গাকার বাগানের পরিসীমা আমরা জানি 4a, যেহেতু প্রত্যেকটা বাহু সমান, সুতরাং 4 ইন্টু 100। আচ্ছা, 100 সমান হচ্ছে কত? 400। এই আমাদের বাগানের পরিসীমা আসতেছে কত? 400 মিটার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সমাধানগুলো করতে পারি। ওকে, আমরা পরের অঙ্কটা একটু খেয়াল করি। 7 নম্বর কি বলছে? কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির 1/3 যোগ করলে যোগফল হচ্ছে 49, সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব? খুবই সহজ। আমি একটা উপদেশই সবসময় হচ্ছে দিয়ে থাকি, আমার যারা হচ্ছে গণিতের স্টুডেন্ট আছে তাদেরকে সবসময় আমি একটা পরামর্শই দিই, যে আপনি হচ্ছে অঙ্ক করার আগে ওই অঙ্কটা কি বলছে ওই অঙ্কটা প্রয়োজনে আপনি 10 বার পড়েন। আপনাকে কি করতে হবে? প্রয়োজনে অঙ্কটা হচ্ছে একবার না বুঝলে আপনাকে প্রয়োজনে পরপর বারবার অঙ্কটাকে পড়তে হবে। আপনি যখন রিড আউট করতে পারবেন, তার মানে বুঝতে পারছেন, ধরে নেবেন অঙ্কটা আপনার জন্য সমাধান খুব সহজ হয়ে গেছে। তাহলে প্রশ্নটা আমরা আবার একটু বুঝি। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির 1/3 যোগ করলে যোগফল হয় 49। আমরা একটা সংখ্যা ধরে নেই, ধরি আমরা সংখ্যাটা এক্স, কথার কথা একটা চলক ভ্যারিয়েবল ধরে নিলাম, যে সংখ্যাটা হচ্ছে এক্স। কি বলছে? কোনো সংখ্যার দ্বিগুণ, আমরা নিয়ে নিলাম দ্বিগুণ, যে সংখ্যাটা নিচ্ছি তারই হচ্ছে 2 গুণ নিলাম। আচ্ছা, হয়ে গেল আমাদের দ্বিগুণ। এবার বলছে এই দ্বিগুণের সাথে সংখ্যাটার 1/3 যদি যোগ করি, আগের সংখ্যা কত ছিল? এক্স, এর সাথে কি বলছে? এই সংখ্যাটার সাথে 1/3 কি করতে বলছে? যোগ করতে বলছে। আমরা নিলাম 1/3। এই দুটা যোগ করলে আমাকে বলছে কি যোগফল হচ্ছে 49 হবে। কত হবে? 49। সুতরাং আমাকে বলছে ওই সংখ্যাটা এখন কত হবে। এটা কি খুবই সহজ, এটা ক্যালকুলেশন করা খুব কঠিন কিছু না। তাহলে এখানে আসতেছে কত? 2x, এখানে আমাদের কত? x/3 সমান হচ্ছে 49, এখানে কত আসতেছে? 7x ইকুয়াল হচ্ছে 49 ইন্টু 3। তাহলে x1 কত আসতেছে? আমরা 7 দিয়ে যদি কাটি, 7 ইন্টু 3, দ্যাট মিন হচ্ছে 21। এইভাবে কি করতে পারি আমরা? অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি। তাহলে আলটিমেটলি আমার কি আসলো? ওই সংখ্যাটা হচ্ছে 21। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটা, একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক আছে, অঙ্কটা আমরা একটু দেখি, খেয়াল করি। একটি অষ্টভুজের 8 কোণের সমষ্টি কত? অষ্টভুজ তো আমরা বুঝছি, এই প্রশ্নটা একটা বাহুল্য দোষ হয়েছে কি? অষ্টভুজ আবার বলছে 8। অষ্টভুজ মানে হচ্ছে 8 কোণ, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। অষ্টভুজ মানে 8 বাহু। বলছে 8 বাহু বিশিষ্ট কোণের সমষ্টি কত হবে? আমরা গত ক্লাসে মজার একটা বিষয় শেয়ার করছিলাম, সেটা হচ্ছে আপনার 8 ভুজ থাক, 100 ভুজ থাক, 1000 ভুজ থাক, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, মাথা ব্যথা নাই। আমরা সরাসরি কি বলছি? যে n-2 এর সাথে গুণ হবে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, আমাদের কত ভুজ আছে? 8 ভুজ। তাহলে 8 - 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে কত আসতেছে? 6 ইন্টু 180 ডিগ্রি। মজার বিষয় হলো কোনটা, এখানে যে অপশনগুলো ছিল এই অপশনগুলো আমাদের টোটাল মান দেওয়া নাই, দেওয়া আছে কত সমকোণ, 8 সমকোণ, 9 সমকোণ, 10 সমকোণ, 12 সমকোণ, এরকম ভাবে আমাদের অপশনগুলো ছিল। এখন সমকোণ মানে কি? আমরা তো জানি সমকোণ মানে হচ্ছে যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? একটা ত্রিভুজের যে কোণের মান 90 ডিগ্রি সেটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু টেকনিকে লিখি, লেখা যায় না? 90 ইন্টু 2 কত হচ্ছে? 180 তো হয়, তাই না? এটা কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। তাহলে আমরা 90 যদি রাখি, তাহলে 6 দুগুণে 12 ইন্টু 90 মানে কি? সমকোণ, তাই তো? এটা যদি আমরা নাও লিখি, কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই। তাহলে আমাদের উত্তর কত হবে? 12 সমকোণ। এইভাবেই কিন্তু পরীক্ষায় আসতে দেখা গেছে। ঠিক আছে, এখানে আমাদের অপশনটা এইভাবেই ছিল, আমরা এইভাবেই সলভ করবো। আচ্ছা, তারপর পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। খুবই সিলি টাইপের একটা প্রশ্ন, খুবই খুবই সহজ। এখানে আমাদের আসলে কিছুই বলার নাই, জাস্ট বলছে সামান্তরিকের ক্ষেত্রফল কত। কি বলছে? সামান্তরিকের ক্ষেত্রফল কত। আমরা বিগত পূর্বের কোনো ভিডিওতে বলছিলাম যে কোনো একটা আয়তক্ষেত্রের জাস্ট একটা সূত্র শিখে আমরা হচ্ছে জ্যামিতির যত সূত্র আছে আমরা সমস্ত সূত্রগুলো ওখান থেকে রিকভার করতে পারি। তো সামান্তরিক মানে কি? একটা আয়তক্ষেত্র হচ্ছে কি? একটা সামান্তরিক। একটা সামান্তরিক হচ্ছে কি হতে পারে? একটা
আমাদের চতুর্ভুজ বা আচ্ছা ওইদিকে আমরা না যাই, এদিকে সরাসরি বলি। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পাইছিলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছিলাম এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ জাস্ট দৈর্ঘ্য গুণন প্রস্থ বা ভূমি গুণন উচ্চতা। এই আয়তক্ষেত্রকে আমরা যদি একটু বাইরে করি, একটু ধাক্কাধাক্কি করি, সেটাই হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে, সামুদ্রিক হয়ে যায়, তাই না? এটা নিয়ে তো আমরা সবাই জানি। তাহলে এটার ক্ষেত্রফল আমাদের কি হয়ে যাবে, ভূমি গুণন উচ্চতা। এটা জাস্ট খুবই সিলি টাইপের একটা প্রশ্ন, হ্যাঁ, এটা নিয়ে মাথা না ঘামাই। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি, সর্বশেষ প্রশ্ন। এখানে জাস্ট 10টা গণিত প্রশ্ন ছিল। পরের প্রশ্নটা কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স ওয়াই সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান হোয়াট? বীজগণিতের একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। আমরা এখান থেকে কি জানি, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এই সূত্রটা আমরা সবাই জানি না, আমরা একটু উপরে লিখি। আচ্ছা, এইদিকে একটু খেয়াল করি, কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান আমার কত দেওয়া আছে, 7, তাই না? আমাকে বের করতে হবে এক্স মাইনাস ওয়াই সমান হোয়াট। এক্স মাইনাস ওয়াই সমান হোয়াট। এখন আমরা কোথায় থেকে লিখতে পারি, কিভাবে লিখতে পারি? আমরা একটা প্রশ্ন এখান থেকে একটা অনুসিদ্ধান্ত কিন্তু পেয়ে গেছিলাম, মনে আছে কি আমাদের? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কত, 4 এক্স ওয়াই। মনে পড়ে এই সূত্রটা? আমাদের হচ্ছে এই সূত্রটা কিন্তু মনে থাকার কথা সবার। তাহলে এখান থেকে আমরা মান সবগুলোই পেয়ে যাচ্ছি। এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত, 7, 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়ার মান কত আছে আমাদের, 12। তাহলে সাথে সাথে 49 মাইনাস হলো 4 12 48। তাহলে 49 থেকে 48 বাদ দিলে কত আসতেছে, 1। এবার বলেন তো এক্স মাইনাস ওয়াই সমান কত? অতএব এক্স মাইনাস ওয়াই সমান আসতেছে কত, প্লাস মাইনাস 1। কেন হচ্ছে, আমাদের 1কে যদি রুট ওভার করি, বর্গমূল নেই, তাহলে সবসময় মান আসবে কি, প্লাস মাইনাস 1। সুতরাং আমরা কি পেয়ে গেলাম, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং হচ্ছে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।